আসসালামু আলাইকুম। আওয়ার স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমরা 5.1.2 নিজের ভাষায় বিবরণ লিখে এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। এর আগের দুটি ক্লাসে আমরা বিষয় 1 ব্যক্তিগত বা সামাজিক ঘটনা, বিষয় 2 বিদ্যালয়ের কোনো ঘটনা, এই বিষয়গুলোর যে বিবরণ লিখতে বলেছিল আমরা এই বিবরণগুলো লিখেছি। আজকের ক্লাসে আমরা বিষয় 3 বিশেষ কোনো স্থান বা স্থাপনা, যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ, পুরাকৃতি বা পুরাতন স্থাপনা, নদীর তীর বা সমুদ্র সৈকত ইত্যাদি, এই বিষয়গুলোর উপর 200 থেকে 300 শব্দের মধ্যে বিবরণমূলক রচনা প্রস্তুত করব। তোমরা যারা এর আগের ক্লাসগুলো করোনি তারা চাইলেই আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসগুলো করে নিতে পারো, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। প্রথমেই আমরা দেখব শহীদ মিনার বা স্মৃতিসৌধ। আমরা স্মৃতিসৌধ সম্পর্কে লিখব, তাই আমরা একটা শিরোনাম দিয়ে নিলাম জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মারক স্থাপনা। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম সম্মিলিত প্রয়াস। এটি ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে অবস্থিত। এই স্মৃতিসৌধ আপামর জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। এর স্থপতি হলেন সৈয়দ মইনুল হোসেন। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট 46.5 মিটার। সৌধটি 7টি ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। এলাকাটির ক্ষেত্রফল প্রায় 109 একর। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক, নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যকে একসূত্রে গেঁথেছে। এর 7টি ফলক স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায়ের নিদর্শন স্বরূপ। তোমরা যারা আমাদের জাতীয় স্মৃতিসৌধটি দেখেছো তারা লক্ষ্য করেছো সৌধটি 7টি ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। এর যে 7টি ফলক রয়েছে এই 7টি ফলক স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায়ের নিদর্শন স্বরূপ। এই 7টি পর্যায় হলো যথাক্রমে 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 মহান মুক্তিযুদ্ধ। তাহলে এই 7টি পর্যায়ে আমাদের 1952 সাল, 1954 সাল, 1956 সাল, 1962 সাল, 1966 সাল, 1969 সাল এবং 1971 এই 7টি স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায়কেই নিদর্শন করছে। এই স্তম্ভের পাশাপাশি স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। সমগ্র জাতি স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্মারক স্থাপনা জাতীয় স্মৃতিসৌধের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। প্রতি বছর স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আমরা গভীরভাবে স্মরণ করি সকল শহীদদের। জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয়তার পরিচয়, আমাদের অস্তিত্বের ধারক ও বাহক। পুরাকৃতি বা পুরাতন স্থাপনা। ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহাসিক স্থান, যা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি প্রায় 4500 বছরের পুরনো একটি প্রত্নস্থল হিসেবে পরিচিত, যা বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অগ্রগতি সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছে। ওয়ারী বটেশ্বর মূলত প্রাচীন জনপদের অবশেষ, যা খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি সময়ের বলে মনে করা হয়। এখানে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করেছে। এই স্থানে খনন কার্য চালানোর পর প্রাপ্ত নিদর্শনগুলো থেকে জানা যায় এখানে একটি সমৃদ্ধশালী সভ্যতা গড়ে উঠেছিল, যা স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বাণিজ্য ও যোগাযোগের সঙ্গে জড়িত ছিল। ওয়ারী বটেশ্বরে পাওয়া গেছে বিভিন্ন ধাতব মুদ্রা, পাথরের হাতিয়ার, মাটির তৈরি পাত্র, ইটের তৈরি রাস্তা, দুর্গ প্রাচীর এবং প্রতিরক্ষা ব্যবস্থা। এসব নিদর্শন প্রমাণ করে যে এই স্থানটি প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। গবেষকদের মতে ওয়ারী বটেশ্বর ছিল প্রাচীন গঙ্গা যমুনা অববাহিকার অন্যতম প্রভাবশালী শহর। এটি উত্তর ভারতের মহাজনপদ সভ্যতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে ওয়ারী বটেশ্বরের স্থাপত্য ও নির্মাণ শৈলী ইঙ্গিত দেয় যে এই স্থানটি ছিল একটি পরিকল্পিত নগর, যেখানে নগরায়ন ও প্রতিরক্ষা ব্যবস্থা ছিল উন্নত মানের। এই প্রত্নস্থল থেকে প্রাপ্ত প্রাচীন ধাতব মুদ্রা ও অন্যান্য সামগ্রী প্রমাণ করে যে এই শহরটি সেই সময়ে গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র ছিল এবং সমুদ্রপথে বাণিজ্য চালানো হতো। ওয়ারী বটেশ্বরের এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং সভ্যতার বিকাশকে তুলে ধরেছে। এরপর নদীর তীর বা সমুদ্র সৈকত। বরাবরের ন্যায় আমরা একটা শিরোনাম দিয়ে নিলাম কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত, যা প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত এই সৈকতটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল।
কক্সবাজারের নামকরণ করা হয়েছে 1800 শতাব্দীর ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্সের নামে, যিনি এই অঞ্চলের প্রশাসক ছিলেন। তার প্রচেষ্টায় এখনকার স্থানীয় জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তার মৃত্যুর পর তার স্মরণে এলাকাটির নামকরণ করা হয় কক্সবাজার। তবে এর আগে এই অঞ্চলটি পালঙ্কি নামে পরিচিত ছিল। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট্য হল এর দীর্ঘ, প্রশস্ত এবং সোনালী বালির সৈকত, যা দেখতে যেন একটানা একটি বিস্তীর্ণ চাদরের মতো। সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় জমায়। সৈকতের ঢেউগুলো যখন বালির উপর আছড়ে পড়ে, তখন তৈরি হওয়া শব্দ এবং দৃশ্য পর্যটকদের মনোমুগ্ধ করে। এছাড়াও কক্সবাজারে আরও বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন ইনানি বিচ, হিমছড়ি, মহেশখালী দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ আর হাওর দ্বীপ। এসব স্থানও পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। সৈকতের পাশাপাশি কক্সবাজারে রয়েছে নানা ধরনের জলক্রীড়ার সুযোগ, যেমন সার্ফিং, বোট রাইড, প্যারাসেইলিং ইত্যাদি। এখানকার সামুদ্রিক খাবারও খুবই জনপ্রিয়, বিশেষ করে তাজা মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারের স্বাদ পর্যটকদের আকর্ষণ করে। কক্সবাজার সমুদ্র সৈকত শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এটি শান্তিপূর্ণ বিশ্রামস্থলও। এটি বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম মুকুট হিসেবে বিবেচিত হয় এবং দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়। শিক্ষার্থীরা, এরই মধ্য দিয়ে তোমাদের 5.1.2 নিজের ভাষায় বিবরণ লিখি এর যে 3টি বিষয় ছিল, এই 3টি বিষয় আমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিবরণগুলো তোমরা কিভাবে তৈরি করবে। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।